প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বাংলা অনার্স প্রথম বর্ষের কোর্স নাম্বার 1003, এই কোর্সটিতে এর আগে যেসব ক্লাসগুলো হয়েছে তার আজকে আমরা নারীবাচক শব্দের গঠন সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করছি। তো নারীবাচক শব্দ এটি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের সমাজে যেমন পুরুষ রয়েছে তেমন নারী রয়েছে, এবং আমরা দেখি যে নারীবাচক শব্দ সেগুলো কিন্তু পুরুষবাচক শব্দের তুলনায় পৃথক। আমরা যেখানে নারীবাচকের সাথে, যেমন দুই একটা উদাহরণ দিয়ে যদি শুরু করি, আমরা বাবা বললে পুরুষকে বোঝাচ্ছি, এখানে মা কিন্তু নারীবাচক, এভাবে ছেলে মেয়ে নারীবাচক। তো আমরা দেখছি যে এইভাবে আমাদের ভাষার ভিতরে পুরুষ এবং নারীবাচক শব্দ রয়েছে। আমরা যখন সাধারণভাবে লেখক বলি তখন কিন্তু সেটাকে আমরা পুরুষবাচক বলি, লেখিকা বললে আবার স্ত্রীবাচক বলি, গায়ক গায়িকা বোঝা যায়, মানে শব্দটা বললেই আমরা বুঝতে পারি যে এটা পুরুষবাচক কিনা নারীবাচক। তবে নারীবাচক শব্দের যে গঠন, সেই গঠনের রীতিগুলো আমাদের জানতে হবে। কি কি নিয়মে নারীবাচক শব্দগুলো গঠিত হয় সেটি আমাদের বুঝতে হবে, আর তাহলে আমরা নারীবাচক শব্দগুলো সঠিক ব্যবহার করতে পারবো এবং নারীবাচক শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমাদের বিভ্রান্তি হবে না। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই যে নারীবাচক শব্দ, এটি কিন্তু শুধু যে আমাদের বাংলা ভাষায় রয়েছে তাই না, এটা পৃথিবীর সকল ভাষায় আছে। কারণ সকল দেশে যেমন পুরুষ এবং নারী রয়েছে, ঠিক তেমনি সকল ভাষায় কিন্তু তোমার নারীবাচক শব্দ রয়েছে। তো এই নারীবাচক শব্দের গঠনগুলো ভাষা ভেদে তোমার নিয়মগুলো একটু ভিন্ন ভিন্ন হতে পারে। ভাষায় নারীবাচক শব্দগুলোর গঠন যে ধরনের, সংস্কৃত নিয়ম অনুযায়ী আমরা দেখব যে সেখানে আবার ভিন্ন কিছু নিয়ম আমরা পাবো। আর আমাদের ব্যাকরণ পড়তে গেলে আমরা মূলত বাংলা এবং সংস্কৃতের নিয়মগুলোই শিখবো, কারণ আমাদের বাংলা ভাষায় যে পুরুষ এবং নারীবাচক শব্দগুলো রয়েছে, সেই নারীবাচক শব্দের গঠনে আমাদের মূলত বাংলা ভাষা এবং নিয়মগুলো রয়েছে। অন্যান্য ভাষায় ভিন্ন ভিন্ন নিয়ম আছে, সেগুলো অন্য ভাষার যারা, যেমন ইংরেজি ভাষা বা ধরো যে ফ্রান্স, রাশিয়ান বা জার্মানি, এটা তারা তাদের ভাষা থেকে শিখবে। তো আমাদের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমরা কিন্তু দেখার চেষ্টা। আমাদের নিয়মের প্রথম একটি বিষয় তুমি লক্ষ্য করো, সেটি হলো আমাদের যে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দগুলো রয়েছে, এই আমাদের নারীবাচক শব্দগুলো বা যে স্ত্রীবাচক শব্দগুলো, এগুলো কিন্তু দুইভাবে গঠিত হয়। একটি হচ্ছে এবং পত্নীবাচক অর্থে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী। এখানে আমরা দেখি যে নারীবাচক কিছু শব্দ পাই, যেমন ধরো তাদের সম্পর্কটা হবে এখানে স্বামী স্ত্রী। যেমন আমরা যদি বলি দাদা, তাহলে তার স্ত্রী হচ্ছে দাদি। এভাবে নানা নানি, চাচা চাচি, ভাই ভাবি, এইভাবে আমরা কিছু শব্দ পাই যেগুলো কিন্তু পত্নীবাচক অর্থে আমরা স্ত্রীবাচক শব্দের গঠনগুলো দেখি। আরেকটি আমাদের সাধারণভাবে পুরুষ এবং স্ত্রী আমরা বুঝাই, সেই সাধারণ ভাবেটা হচ্ছে যে যেমন ছেলে মেয়ে, যেমন বালক বালিকা, তারপরে গায়ক গায়িকা, যাদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই, এটা সাধারণভাবে আমরা যে কোনো পুরুষ এবং স্ত্রীকে বোঝানোর জন্য, নারীকে বোঝানোর জন্য আমরা এই শব্দগুলোকে ব্যবহার করি। তাহলে আমরা শুরুতে দুই ধরনের গঠন পেলাম, একটি হচ্ছে পতি এবং পত্নীবাচক অর্থে, আর একটি সাধারণভাবে নারী এবং পুরুষ অর্থে। এখন আমরা দেখব আমাদের বাংলা ভাষায় বেশ কিছু প্রত্যয় আছে, এই নারীবাচক প্রত্যয়। এই প্রত্যয়গুলো আমাদের জানা খুব জরুরি। এই প্রত্যয়গুলো কি করে পুরুষবাচক শব্দের সাথে বসে স্ত্রীবাচক শব্দকে গঠন করে। এছাড়া আরো কিছু ভিন্ন নিয়ম আছে, আমরা সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। তো প্রথম প্রত্যয়টি আমি কিন্তু লিখে রেখেছি এখানে। আমাদের প্রথম যে প্রত্যয়, কাছে আসি আমরা। এক নম্বরে হচ্ছে দীর্ঘ ই প্রত্যয়। এই দীর্ঘ ই প্রত্যয় এটি একটি নারীবাচক প্রত্যয় বাংলা শব্দের। বাংলা স্ত্রীবাচক প্রত্যয় যদি আমরা বলি, আমরা কিন্তু শুরুতে শুরু করছি বাংলা স্ত্রীবাচক প্রত্যয়, তারপর আমরা সংস্কৃত দেখব বাংলা স্ত্রীবাচক প্রত্যয়। এই কিছু প্রত্যয় আছে বাংলা ভাষায়, এই স্ত্রীবাচক প্রত্যয়গুলো কি করে শব্দের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু স্ত্রীবাচক শব্দ গঠন করে। যেমন ধরো দীর্ঘ ই দিয়ে যদি একটা উদাহরণ আমি দিই, এই যে এইটি পুরুষবাচক শব্দের শেষে বসে স্ত্রীবাচক শব্দ করবে। যেমন ভাগ্নে, আর তার স্ত্রীবাচক হবে ভাগ্নি। তাহলে আমরা ভাগ্নি বললে কিন্তু বুঝি যে একটা মেয়েকে বোঝাচ্ছে। এভাবে দীর্ঘ ই প্রত্যয় দিয়ে আমাদের অনেক নারীবাচক শব্দ গঠিত হয়। তারপরে আছে আমাদের নি প্রত্যয়। এই নি প্রত্যয় দিয়েও আমরা সাধারণত নারীবাচক শব্দ গঠন করি। কিরকম? যেমন একটি শব্দ দেখো, জেলে। জেলে বললে আমরা পুরুষকে বোঝাবো, কিন্তু আমরা যদি বলি জেলে নেই, তাহলে এখানে একজন নারীকে বোঝানো হয়। এইভাবে আমরা নি প্রত্যয় দিয়ে আমরা এই স্ত্রীবাচক শব্দ তৈরি করব।
তো আমরা তারপরেরটায় আসি। দুইটা আমরা দেখলাম দীর্ঘই প্রত্যয়, আমরা দেখলাম নয় দীর্ঘিক প্রত্যয়, দুইটা। তারপরের প্রত্যয়টা আসো, আমরা যদি এর পরের প্রত্যয়টাই যাই, সেটা হচ্ছে আনি প্রত্যয়। এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রত্যয়, যেটি দিয়ে আমরা 3 নম্বর, যেটি দিয়ে আমরা অনেক স্ত্রীবাচক বা নারীবাচক করতে পারি। আমি এখানে উদাহরণ লিখে রেখেছি, উদাহরণ দেখে একটু যে কোন উদাহরণটা আছে। যেমন আনি প্রত্যয় দিয়ে আছে তোমার, সহজ একটি উদাহরণ, আমি সহজ উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। সহজে বুঝবে, প্রচলিত শব্দগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি। যেমন এখানে একটি শব্দ দেখো, চাকর, তার সাথে আনি যুক্ত করলে হয় চাকরানি। এই আনি প্রত্যয় দিলে হয় চাকরানি। এই রয়ের সাথে সরেয়া, আমরা যদি দেখি রয়ের সাথে সরে, তারপরে নয় দীর্ঘি যুক্ত হচ্ছে। এভাবে আমরা কিন্তু আনি প্রত্যয় দিয়ে স্ত্রীবাচক বা নির্বাচক শব্দ গঠন করতে পারি। তারপরে আমি নিব ইনি প্রত্যয়, রস্বই নয় দীর্ঘি, ইনি প্রত্যয় দিয়েও একটা খুব সহজ উদাহরণ নিই। যেমন এটা হচ্ছে তোমার বাঘ, তার সাথে ইনি প্রত্যয় যুক্ত হলে বাঘিনী। তো এভাবে আমরা ইনি প্রত্যয় দিয়ে স্ত্রীবাচক শব্দ গঠন করতে পারি। তারপরে আমরা উন প্রত্যয়, এই উন প্রত্যয়ের একটা উদাহরণ দিয়ে দেখো তুমি। যেমন ঠাকুর, ঠাকুর কিন্তু এটা পুরুষবাচক শব্দ। আর আমরা যদি বলি ঠাকুরুন, তাকে বোঝায় ঠাকুরুন। এইভাবে আমরা দেখবো যে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দগুলো আমাদের গঠিত হতে পারে। বা অনেক জায়গায় ঠাকুরুন বলে, আবার আনি প্রত্যয় দিয়ে ঠাকুরানি বলে। হ্যাঁ, এটা হিন্দু যারা, বিশেষ করে কলকাতায় আমরা দেখি শব্দটি অনেক ব্যবহার করা হয়। তাহলে এরকম আমরা 5টি প্রত্যয় পেলাম, যেগুলো আসলে আমাদের বাংলা স্ত্রীবাচক প্রত্যয়। তো এই বাংলা স্ত্রীবাচক প্রত্যয়গুলো কি হয়, শব্দের শেষে মানে পুরুষবাচক শব্দের শেষে যুক্ত হয়ে তারা কিন্তু স্ত্রীবাচক শব্দকে গঠন করে। তাহলে এই প্রত্যয় ছাড়া আরো কিছু বিধি আছে। কিছু শব্দকে আমরা বলি নিত্য স্ত্রীবাচক শব্দ। এখন এই নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো? নিত্য স্ত্রীবাচক শব্দ হলো যেগুলোর কিন্তু কোনো পুরুষবাচক প্রতিশব্দ নেই, মানে পুরুষবাচক শব্দ আমরা পাই না সেগুলো। যেমন সতীন, এই সতীনের কিন্তু কোনো পুরুষবাচক শব্দ নাই। বা হচ্ছে এখানে সধবা, পুরুষবাচক শব্দ নাই। তাহলে এইভাবে আমরা দেখবো যে তারপরে এও, দাই যেটা দাইমা বলা হয়, এগুলোর কিন্তু কোনো পুরুষবাচক শব্দ নেই। এভাবে আমাদের কিছু শব্দ আছে, এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। তারপরে একটা নিয়মে আসি, কতগুলো শব্দের আগে এই নর, মর্দা ইত্যাদি শব্দ ব্যবহার করে পুরুষবাচক বোঝায়, এবং আদি, মাদা ইত্যাদি শব্দ ব্যবহার করে স্ত্রীবাচক বোঝায়। যেমন তোমার বিশেষ করে পশুদের ক্ষেত্রে এটা হয়। যেমন ধরো তোমার বলা হয় যে হুলো বিড়াল, হুলো বিড়াল বললে কিন্তু, বা তোমার মদ্দা বিড়াল যদি বলে, অনেক অঞ্চলে আবার মদ্দা বিড়াল বলে, এগুলো কিন্তু পুরুষ বিড়ালকে বোঝাচ্ছে। আর যদি বোঝায় সেটা হচ্ছে মেনি বিড়াল। আবার হাঁসের ক্ষেত্রে আমরা মদ্দা হাঁস, মাদি হাঁস, হ্যাঁ, এভাবে কিন্তু আমরা পুরুষ এবং স্ত্রীবাচকতাকে প্রকাশ করি। তো এভাবে আমরা দেখব যে শব্দের আগে এটা ব্যবহার করা হচ্ছে। যেমন হাঁস, দুইটির ক্ষেত্রে কিন্তু হাঁস ব্যবহার করছি, একটা হচ্ছে মদ্দা হাঁস, একটা হচ্ছে মাদি হাঁস। ঠিক তেমনি আমরা যদি এই যে লোকের সাথেও কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি অনেক সময়। যেমন তোমার পুরুষ লোক আর হচ্ছে কি স্ত্রী লোক বা মেয়ে লোক। মেয়ে লোক বললে মহিলাদেরকে বোঝায়। এভাবে আমরা আবার অনেক সময় দেখো এই যে ছেলে শব্দটার সাথেও কিন্তু বেটা ছেলে, মেয়ে ছেলে বললে কিন্তু মেয়েদেরকে বোঝায়। এইভাবে আমরা দেখব যে শব্দের আগে কোথাও ভিন্ন একটি শব্দ ব্যবহার করে নারীবাচক শব্দ গঠন করার রীতি আমাদের বাংলা ভাষায় রয়েছে। কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। কিরকম শব্দগুলো? যেমন ধরো কবি বললে কিন্তু পুরুষও হতে পারে, সে মহিলাও হতে পারে। কিন্তু আমরা বাংলা ভাষায় যেটা অনেকে ব্যবহার করি বা এটা ব্যাকরণে আছে, আমরা মহিলা কবি বলতে পারি।
তাহলে কবি মহিলা কবি। যদিও এখন আসলে এই রীতিগুলো, যেমন এখানে আরো একটা শব্দ যদি আমরা দেখি, ডাক্তার, মহিলা ডাক্তার। তো মহিলা ডাক্তার বললে বোঝা যায় যে তিনি একজন স্ত্রীলোক। তারপরে তোমার কর্মী, মহিলা কর্মী। এভাবে আমরা এই কর্মী, তারপরে কবি, ডাক্তার, শিল্পী ইত্যাদি শব্দের আগে আমরা কিন্তু পুরুষ এবং স্ত্রী শব্দকে ব্যবহার করে স্ত্রীবাচক শব্দ আমরা আলাদা করতে পারি। আর কতগুলো শব্দের আগে যেমন এমন যুক্ত করা হয়, আবার দেখছি যে কিছু কিছু শব্দের পরে তোমার স্ত্রীবাচক এবং পুরুষবাচক আলাদা শব্দ যুক্ত করে কথাকে প্রকাশ করে। কিরকম? যেমন ধরো বোন, বোন পো, দেখো এটা কিন্তু পরে হচ্ছে, এর আগেরটা আমরা দেখেছিলাম আগে। আমরা যদি উদাহরণটা দেখি, আবার একটু যদি আসি এখানে, তাহলে আমরা দেখছিলাম যে আগে যেমন যুক্ত হতে পারে ঠিক তেমনি পরেও যুক্ত হতে পারে। আমরা যখন বলছি কি ডাক্তার, এটা কিন্তু শব্দের আগে পুরুষ এবং স্ত্রীবাচকের ব্যবহার। ডাক্তারের সাথে আমরা যদি বলি, এখানে যদি আমরা পুরুষ, যদি মহিলা শব্দটা বলি তাহলে হয়ে যায় মহিলা ডাক্তার। তারপরে তুমি কর্মী, তোমার প্রতিষ্ঠানে কর্মী, কোন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হয়েছে, আর যদি সে বলে মহিলা কর্মী, তাহলে কি হয়? কর্মী নিয়োগ করা হবে যদি বিজ্ঞাপন দেয়, তাহলে পুরুষ মহিলা সবাই কিন্তু সেখানে আবেদন করতে পারে। কিন্তু উনি যদি মহিলা কর্মী নিয়োগ করা হবে লিখে দেয়, বা এখানে মহিলা ডাক্তার দ্বারা দেখা যায় যে হয়তো আলাদা মেয়েদের চিকিৎসার জন্য মহিলা ডাক্তার আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি সুস্পষ্ট হয়। এইভাবে আমরা দেখব আগে যুক্ত করে, শব্দের আগে এইভাবে যুক্ত করে শব্দকে স্ত্রীবাচকতা প্রকাশ করে। আবার কিছু ক্ষেত্রে আমরা দেখছি পরে যুক্ত করে। যেমন ধরো এই যে একটি শব্দ আমি তোমাদের বলছিলাম বোন, বোনের সাথে যদি বোন পো বলে তাহলে কিন্তু বোনের ছেলেকে বোঝায়। আবার এই একই শব্দের সাথে আমরা যদি বোন ঝি বলি তাহলে আমরা বোনের মেয়েকে বোঝাই, তাহলে এটা কিন্তু স্ত্রীবাচক। এইভাবে কিছু কিছু এরকম তোমার স্ত্রীবাচকতা প্রকাশক শব্দ ব্যবহার করা যেতে পারে। যেমন এই বোন পো বোন ঝির মতো ভাই পো ভাই ঝি হতে পারে। আরো কিছু উদাহরণ যদি আমরা এখান থেকে নিই, যেমন ধরো জেলে, জেলে বউ, বউ যদি বলা হয়, জেলে জেলে নিয়েও বলা যায়। তো জেলেনি বললে সেটা কিন্তু সাধারণ অর্থে হয়ে যায়। জেলেনি অর্থাৎ তিনি মহিলা জেলে, তিনি মাছ ধরছেন, তিনি একজন জেলের স্ত্রী নাও হতে পারেন, তার স্বামী কৃষক হতে পারে। জেলে জেলে বউ বলছি তখন সেটা প্রতিবাচক অর্থে রূপান্তরিত হচ্ছে। অনেক সময় আলাদা আলাদা শব্দেও কিন্তু পুরুষ এবং স্ত্রীবাচক হচ্ছে। তাহলে আমরা দেখছি যে অনেক সময় আমরা কি পাবো, আলাদা আলাদা শব্দ পাবো। যেমন এখানে যেমন তোমার ধরো ছেলে, মেয়ে, বালক, বালিকা, ছাত্র, ছাত্রী, এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ পৃথক। তাহলে আমরা মূলত এখানে যেটা পেলাম যে কিছু কিছু শব্দ পেলাম যেগুলোর আগে তোমার স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দ ব্যবহার, মানে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করে স্ত্রীবাচকতা প্রকাশ করতে হবে। কিছু শব্দের পরে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করে স্ত্রীবাচকতা প্রকাশ করতে হবে। আবার কিছু পেলাম সম্পূর্ণ ভিন্ন ধরনের, শব্দটি সম্পূর্ণ আলাদা। এইভাবে স্ত্রীবাচক শব্দ আমরা গঠন করতে পারি। এবার আমরা একটু সংস্কৃত প্রত্যয়গুলো দেখব। আমাদের সংস্কৃত ভাষায়ও কিছু প্রত্যয় রয়েছে, আর সংস্কৃত ভাষায় প্রচুর শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়। ফলে আমরা এই সংস্কৃত প্রত্যয়গুলোকে একটু চিনে নিব এবং এইগুলা যোগেও আমাদের কিন্তু স্ত্রীবাচক শব্দ গঠিত হবে। আমরা এর আগে বাংলা স্ত্রীবাচক প্রত্যয়গুলো দেখে নিয়েছিলাম, দীর্ঘই, তারপরে আনি, তারপর উন, ইনি, এইসব প্রত্যয়গুলো আমরা দেখে নিয়েছিলাম। এবার আমরা সংস্কৃত স্ত্রীবাচক প্রত্যয়গুলো দেখব। প্রথমেই দেখো স্বরে আ প্রত্যয়। এই আ প্রত্যয় যুক্ত হয়ে অনেক স্ত্রীবাচক শব্দ গঠন করতে পারে। যেমন যদি বলে বিবাহিত তাহলে পুরুষকে বোঝায় বিবাহিতা, এটা স্ত্রীকে বোঝায়। বৃদ্ধ, বৃদ্ধ পুরুষবাচক, তার সাথে আ যুক্ত করলে বৃদ্ধা। তারপরে যদি বলে কনিষ্ঠ, ছোট, আর কনিষ্ঠা বললে কিন্তু স্ত্রীবাচককে বোঝায়। এখন তোমার মনে হতে পারে যে আসলে কিছু কিছু শব্দে তো আমরা যেমন বিবাহিত, এটা অনেক সময় পুরুষ স্ত্রী দুই এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অনেক সময়, কিন্তু বিবাহিতা বললে সুস্পষ্টভাবে এটা স্ত্রীবাচকতাকেই প্রকাশ করে। তারপরে আমরা আরেকটি প্রত্যয় দেখি যেটি হলো দীর্ঘই প্রত্যয়। এই দীর্ঘই প্রত্যয়টার কিন্তু একটা মজার ব্যাপার হলো যে এটি বাংলা এবং সংস্কৃত উভয় ভাষাতেই আছে এবং উভয় ভাষাতেই এটা একটা স্ত্রীবাচক প্রত্যয়। দীর্ঘই প্রত্যয় সংস্কৃত শব্দের বেলায় কাজ করে এবং সেগুলো স্ত্রীবাচকতা প্রকাশ করে। যেমন তোমার ধরো কিশোর, কিশোর বললে কিন্তু ছেলেকে বোঝায়। আর যদি হয় কিশোরী
তাহলে আমরা বুঝবো যে এটা স্ত্রীবাচকতা প্রকাশ করছে, মেয়েকে বোঝাচ্ছে, কিশোর কিশোরী। এইভাবে তোমার দীর্ঘই প্রত্যয়ের আরেকটি উদাহরণ যদি আমি নেই, যে সুন্দর সুন্দরী। সুন্দর বললে আমরা সুন্দর ছেলে, কিন্তু সুন্দরী বললে এটা স্পেসিফিক, মানে শুধু মেয়ের সাথে সুন্দরী শব্দটা যাবে, ছেলের সাথে কিন্তু যাবে না। এখানে একটি এর পরের একটি আমরা প্রত্যয় দেখব, সেটি হচ্ছে 3 নম্বরে আমরা দেখব ইকা প্রত্যয়। এই ইকা প্রত্যয় যোগেও কিন্তু তোমার স্ত্রীবাচক শব্দ হয়। যেমন ধরো গায়ক, গায়কের সাথে যদি আমরা ইকা যুক্ত করি তাহলে সেটা হয় গায়িকা, গায়ক গায়িকা, পাঠক পাঠিকা। এইভাবে আমরা ইকা প্রত্যয় দিয়ে স্ত্রীবাচক শব্দ গঠন করতে পারি। আরেকটি প্রত্যয় আমাদের আছে, সেটি হলো তোমার আনি প্রত্যয়। এই আনি প্রত্যয় এটাও কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা পেয়েছি, মানে বাংলা শব্দের নিয়মের ক্ষেত্রে আছে, সংস্কৃত শব্দের নিয়মের ক্ষেত্রে আছে, অর্থাৎ এই আনি, ই আনি, এই দুইটা আছে। আনি প্রত্যয়ের একটি উদাহরণ আমরা যদি দেখি, যেমন মাতুল, যেটা মামা, মাতুল, মাতুলানি, মামিকে বোঝাচ্ছে মাতুলানি। এখন তোমার কাছে এই শব্দগুলো একটু অপরিচিত মনে হচ্ছে, যে মাতুলানি তো আমরা অত বলি না। আসলে এটা কিন্তু সংস্কৃত শব্দের নিয়ম অনুযায়ী চলছে, যার জন্য ভাষা তো একটা গতিশীল একটা প্রক্রিয়া, ফলে কিছু কিছু শব্দ আমাদের দেখা যায় যে ব্যবহার কম হয়, কিছু কিছু শব্দ অপ্রচলিত হয়ে গেছে, এরকমও আছে। তারপরে আমরা 5 নম্বরে একটি দেখব, সেটা হচ্ছে তোমার নি প্রত্যয়। নি নি প্রত্যয় আমরা এটাও কিন্তু আমরা ইয়েতে পেয়েছি, বাংলার ক্ষেত্রেও পেয়েছি নি প্রত্যয়, অর্থাৎ শব্দ এই প্রত্যয়টি বাংলার শব্দের নিয়মের মধ্যেও আছে, সংস্কৃত শব্দের নিয়মের মধ্যে আছে। তো নি প্রত্যয় দিয়ে একটি উদাহরণ দেখো, যেমন ধরো আমরা যদি একটি শব্দ বলি যোগী, যোগী, এটার স্ত্রীবাচক হবে যোগিনী, যোগিনী। তখন অবশ্যই রস্বইকারটা দীর্ঘইকারটা রস্বইকারে পরিণত হবে এই নি প্রত্যয়। দেখবো যে আমরা নি প্রত্যয় শেষে থাকলে আগের শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে সেটা আবার রস্বইকারে পরিণত হয়, সেই ক্ষেত্রে এইখানে রস্বইকার রয়েছে। প্রত্যয়টি আমাদের শব্দের শেষে যুক্ত আছে। আর আরেকটি প্রত্যয় আমরা কিন্তু পাই, আমরা যদি দেখি, সেটি হচ্ছে তোমার নিয়ে পরে যে প্রত্যয়টি আছে সেটি হলো ইনি প্রত্যয়। এই ইনি প্রত্যয়টি আমাদের আমরা কিন্তু দেখেছিলাম আগে, যে আমরা এটা দিয়ে বেশ কিছু শব্দ গঠিত হয়, সেটার কথা বলা হয়েছিল। এরকম কিছু উদাহরণ আমি দিই, যেমন তোমার একটি সহজ উদাহরণ নাও, যেখানে আছে মেধাবী, মেধাবিনী, মেধাবী, এটা থেকে মেধাবিনী, মেধাবিনী। যে ইনি প্রত্যয় যুক্ত করে আমাদের শব্দ তৈরি হয়, আমরা অনেক অনেক শব্দ এরকম ভাবে পেতে পারি। তো আমাদের একটি মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটি মনে হলো, যে আসলে দেখছি যে কিছু প্রত্যয় বাংলা ভাষায় যেমন নিয়মের মধ্যে রয়েছে, আবার সংস্কৃতের নিয়মের মধ্যেও সেগুলো দেখা যায়। এরকম একটা মিল আছে, যেমন নি প্রত্যয়টা আমরা উভয় জায়গায় পেয়েছি, ইনি প্রত্যয়টা উভয় জায়গায় পেয়েছি, দীর্ঘই প্রত্যয়টা পেয়েছি। তো যেটাই হোক, শব্দ সংস্কৃত ভাষারও যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকেও তো আমাদের জানতে হয়, এবং স্ত্রীবাচক শব্দগুলোর গঠন আমাদের জানতে হয়। তাহলে এই প্রত্যয় দিয়ে গঠনটা একটা মূল বিষয় ছিল। পাশাপাশি আমরা দেখলাম যে শব্দের শুরুতে যুক্ত হয়ে স্ত্রীবাচকতা প্রকাশ করতে পারে, আবার কিছু ক্ষেত্রে শব্দের শেষে যুক্ত হয়ে স্ত্রীবাচকতা প্রকাশ করতে পারে, কিছু ক্ষেত্রে সেটা একেবারেই মানে নিত্য স্ত্রীবাচক শব্দ হতে পারে, যেটা কোনো পুরুষবাচক শব্দ নাই। এভাবে তোমার সংস্কৃতের বেলায়ও দেখো কিছু কথা বলা হয়েছে যে পুরুষবাচক শব্দ দেশে অনেক সময় এই যে অত, বান, মান, ইয়ান এগুলো থাকলে অতি, বতি, মতি, ইয়সি এগুলা হয়। এভাবে মানে শব্দটা পরিবর্তিত হয়। যেমন ধরো যদি একটি উদাহরণ আমরা এখানে দেখি, বলছে বান থাকলে বতি হবে, তাহলে বানটা কিন্তু পুরুষবাচক বোঝায়, গুণবান, গুণবতী। তারপরে মান থাকলে হবে কি মতি, বুদ্ধিমান, বুদ্ধিমতী। এভাবে বান থাকলে বতি, মান থাকলে মতি, এভাবে কিন্তু আমরা এই অতি, বতি, ইয়সি এইসব শব্দগুলো কিন্তু স্ত্রীবাচকতা প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন আমরা বলছি যে সৎ, সৎ হলে পুরুষ, সতী, সতীটা স্ত্রী।
মহৎ, মহতী, এভাবে আমরা গঠন করতে পারি। আর সংস্কৃতে বাংলায় যেমন কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ ছিল, সংস্কৃতের বেলায়ও কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ রয়েছে, অর্থাৎ যেগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই। এরকম কিছু শব্দের উদাহরণ যেমন কবিরাজ, কবিরাজের কিন্তু কোনো স্ত্রীবাচক শব্দ নেই। তারপরে এখানে দেখো সতীন, সতীন শব্দ, বিধবা, সপত্নী, অরক্ষণীয়া, এগুলোর কোনো স্ত্রীবাচক শব্দ, কোনো পুরুষবাচক শব্দ নেই। এগুলোকে আমরা বলি নিত্য স্ত্রীবাচক শব্দ। তো আবার যেটা শেষে আমরা একদম চলে এসেছি, এখানে বলে পুরুষবাচক শব্দের আবার কি দুইটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। সেটি একটি পতি-পত্নী, মানে দুইটি করে আছে। একটা হবে পতি-পত্নীবাচক অর্থে, আর একটা হবে হচ্ছে সাধারণ অর্থে। এইভাবে কিন্তু দুইটি করে শব্দ আছে। যেমন আমরা এটার উদাহরণ দিতে পারি, যেমন ধরো ভাই। এই ভাই শব্দটির যদি তুমি একটু আবার বোর্ডে দেখো, মানে পুরুষবাচক শব্দ একটি, কিন্তু তার স্ত্রীবাচক আমরা রূপ পাবো দুটি। যেমন ধরো এই যে ভাই, এই ভাই শব্দটির স্ত্রীবাচক হতে পারে ভাবি, তাহলে ভাবি কিন্তু এটা তার স্ত্রী। আর যদি আমরা বলি ভাই স্ত্রীবাচক হচ্ছে বোন, তাহলে এটা সাধারণ অর্থে। তাহলে একটা আমরা দিচ্ছি পতি-পত্নীবাচক অর্থে, আর একটা দিচ্ছি আমরা সাধারণ অর্থে। আমরা যদি বলি শিক্ষক, তাহলে এটি পুরুষবাচক, এর স্ত্রীবাচক কিন্তু শিক্ষিকা, সংস্কৃত ভাষায় শিক্ষিকা। আবার আমরা বলতে পারি শিক্ষক পত্নী, এটা এটা কিন্তু সাধারণ, মানে শিক্ষিকাটা হচ্ছে সাধারণ অর্থে, আর শিক্ষক পত্নীটা হচ্ছে এটা পতি-পত্নীবাচক অর্থে। এইভাবে একই শব্দের এরকম আছে। যেমন তুমি যদি বলো বন্ধু, বন্ধু কিন্তু, আর বান্ধবী বললে এই বান্ধবীটা হচ্ছে তোমার স্ত্রীবাচক, এবং এই বান্ধবীটা হচ্ছে সাধারণ অর্থে। আর যদি আমরা বন্ধু পত্নী বলি, মানে বন্ধুর স্ত্রী, বন্ধু পত্নী, সেটি কিন্তু আবার তোমার পতি ও পত্নীবাচক অর্থে। তাহলে এইভাবে আমরা কিছু শব্দের আমরা দুই ধরনের মানে স্ত্রীবাচক শব্দ গঠন করতে পারি। একটি সাধারণভাবে ওই শব্দগুলোর সাথে স্ত্রীবাচক প্রত্যয় হয়, আর একটি তাদের পতি পত্নীবাচক অর্থে হয়। তাহলে আমরা এই ছিল মূলত আমাদের স্ত্রীবাচক শব্দের গঠন প্রক্রিয়া। খুব কঠিন কিছু নয়। আমরা দেখলাম যে মূলত, যদি আমরা আবার একটু দেখি যে কি দেখলাম আমরা, তাহলে দেখবো যে মূলত দুই ভাবে এই গঠনগুলো হতে পারে। একটি হচ্ছে সাধারণ অর্থে, একটি হচ্ছে পতি এবং পত্নীবাচক অর্থে। আবার পাশাপাশি আমরা দেখলাম বেশ কিছু প্রত্যয় আছে, যে প্রত্যয়গুলো মূলত স্ত্রীবাচক শব্দ গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটি বাংলা ব্যাকরণে, মানে বাংলা ভাষার ক্ষেত্রে কয়েকটি প্রত্যয় রয়েছে, আবার সংস্কৃত ভাষার শব্দের ক্ষেত্রে কয়েকটি প্রত্যয় রয়েছে, যে প্রত্যয়গুলো পুরুষবাচক শব্দের সাথে যুক্ত হয়ে স্ত্রীবাচকতাকে প্রকাশ করে। আর কিছু শব্দ আমরা জানি স্ত্রীবাচক শব্দ, যেগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। এগুলো কোনো পুরুষবাচক, সেটা বাংলা এবং সংস্কৃত উভয় ক্ষেত্রেই হতে পারে। তো মূলত এই ছিল আমাদের স্ত্রীবাচক শব্দের গঠনের নিয়ম। খুব কঠিন কিছু না। আমরা নিয়মগুলো যদি একটু দেখার চেষ্টা করি, এবং বিশেষ করে প্রত্যয়গুলো যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি, আর অন্যান্য তো আমরা দেখলামই যে শব্দের আগে যুক্ত হয়ে কিছু স্ত্রীবাচক শব্দ গঠন করে, মূল শব্দটির পরে যুক্ত হয়ে আবার কখনো কখনো স্ত্রীবাচকতা প্রকাশ করে। তোমাদের একটি প্রশ্ন জাগতে পারে, সেটি হলো, আমরা তো আসলে এখন শিক্ষক বললে আমরা পুরুষ এবং মহিলা উভয়কেই আমরা শিক্ষক বলি, এবং তারা নিজেরা বলতে গিয়ে নিজেরা শিক্ষক বলে। অধ্যাপক, অধ্যাপিকা এখন আর ওইভাবে বলে না, শিক্ষিকা অনেকে বলে না, শিক্ষক বলে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে আমরা, এটা কিন্তু ভাষার একটা চলমান প্রক্রিয়া, এবং আমরা এটা ব্যবহার করি, এভাবে ব্যবহার করে আমরা অভ্যস্ত হয়েছি বা ব্যবহার করছি। তো সেটা ব্যবহার করা যাবে, অসুবিধা নেই, কিন্তু সুস্পষ্টভাবে যদি বোঝানোর দরকার হয়, যেমন ডাক্তার, এটা আমরা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহার করছি, কিন্তু যদি আলাদাভাবে বোঝানোর কখনো প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা সেখানে এই মহিলা ডাক্তার শব্দটিকে ব্যবহার করব। যেমন এই যে তোমাদের একটু উদাহরণ দিলাম, যে কর্মী নিয়োগ করা হবে বিজ্ঞাপন যদি দেয়, তাহলে কিন্তু এইসব ক্ষেত্রে একটু বিভ্রান্তি হতে পারে, যে কর্মী নিয়োগ করা হবে, উনি কিন্তু পুরুষ মহিলা দুই ধরনের কর্মী সেখানে অ্যাপ্লিকেশন দিতে পারবে, কিন্তু সেসব জায়গায় সুস্পষ্টভাবে যদি উল্লেখ করে দেয় যে মহিলা কর্মী, তাহলে এই ধরনের বিভ্রান্তিগুলো হবে না। তাহলে আমরা আমাদের প্রায়োগিক ক্ষেত্রে এই বিষয়গুলোকে মনে রেখে, সব নিয়ম তো আসলে আমরা বাংলা ভাষায় পালন করি না। যেমন আমরা বলছিলাম সংস্কৃতের একটি নিয়ম আছে, যে বিশেষ্যটা যদি তোমার পুরুষবাচক হয়, তাহলে বিশেষণটা পুরুষবাচক হবে। যেমন ছেলে, ছেলের সাথে দেখো সুন্দর, সুন্দর ছেলে। আর মেয়ের সাথে সংস্কৃত বলবে কি, সংস্কৃত নিয়ম অনুযায়ী বিশেষণ স্ত্রীবাচক হলে বিশেষ্য স্ত্রীবাচক, দুইটাই কিন্তু একই রকম হতে হবে। তাহলে মেয়ের সাথে হবে সুন্দরী, সুন্দর ছেলে, সুন্দরী মেয়ে। কিন্তু আমরা বাংলায় কি করছি, বাংলার নিয়ম অনুযায়ী আমরা সুন্দর ছেলে আবার সুন্দরী ব্যবহার করছি।
এভাবে আমরা ব্যবহার করতে পারি। এটা আমাদের বাংলা ব্যাকরণও সাপোর্ট করে। তো এইভাবে আমরা খেয়াল করব যে যেখানে আসলে যে জিনিসটা সুস্পষ্ট মনোভাব প্রকাশ করার জন্য প্রয়োজন, তখন আমরা কিন্তু সেই নিয়মটিকে ব্যবহার করতে পারবো। বিশেষ করে প্রত্যয়গুলো আমরা মনে রাখবো, তাহলে আমাদের এই স্ত্রীবাচক শব্দগুলো গঠন করার ক্ষেত্রে আমাদের কিন্তু কি হবে, আমাদের সুবিধাজনক যে বিষয়টি সেটি আমরা মনে রাখতে পারবো যে এই প্রত্যয়গুলো যুক্ত করে আমাদের স্ত্রীবাচক শব্দ হয়। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম কিছু প্রত্যয়, যে প্রত্যয়গুলো স্ত্রীবাচক শব্দ গঠন করে। আমরা পেলাম শব্দের আগে এবং পরে স্ত্রীবাচকতা দিয়ে স্ত্রীবাচকতা প্রকাশ করা যায়, এবং আমরা পেলাম কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ। মূলত এই ছিল আমাদের স্ত্রীবাচক শব্দ গঠনের প্রক্রিয়া। তো এগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। খুব কঠিন কিছু ছিল না আজকের বিষয়টি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, একাধিকবার ভিডিওটি দেখার সুযোগ তোমাদের রয়েছে। আর তারপরেও আমাকে তোমরা কমেন্টে জানাবে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।